ধৃতরাষ্ট্র ছিল গান্ধারীর দ্বিতীয় স্বামী। এই শিরোনাম দেখে অনেকেই হয়তো অবাক হচ্ছেন, কারণ গান্ধার রাজকন্যা হলেও গান্ধারী ছিলেন একজন নারী, আর সেই যুগে দ্রৌপদী ছাড়া অন্য কোনো নারীর একাধিক বিবাহের কথা শোনা যায়নি। বিশেষত সেই যুগের পুরুষের বহু বিবাহের কথাই শোনা যায়, নারীর নয়। তাও কিনা আবার রাজপরিবারের মেয়ের একাধিক বিবাহ স্বপ্নেরও অতীত। যেখানে দ্রৌপদী একাধিক বিবাহ থাকায় পাঞ্চাল রাজকুমারীকেও প্রকাশ্য রাজসভায় শুনতে হয়েছিল তিনি কুলবধূ নন, বারবধূ। বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমান সমাজে আমরা বেশিরভাগ মানুষ নিজেদের হিন্দু বললেও হিন্দু ধর্মের কোনো রীতিনীতি তেমনভাবে পালন করি না, বা সেটা আমাদের পক্ষে পালন করা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আমরা আমাদের এই চ্যানেলে বারবার চেষ্টা করেছি সনাতন বা হিন্দু ধর্মের অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার। আজকে মহাভারতের একজন মুখ্য নারী চরিত্র গান্ধারী এবং তার বিয়ে সম্বন্ধে আলোচনা করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, তাকে কোনো রাজকুমারী বিবাহ করতে রাজি হবেন না, তাই পিতামহ ভীষ্ম চলে গেলেন সুদূর গান্ধার রাজ্যে। হস্তিনাপুরের তুলনায় গান্ধার নিহাতি একটি ক্ষুদ্র করদ রাজ্য। ভীষ্মের কথা না শুনলে গান্ধারীকে তো নিয়ে যাবেনই, উপরন্তু গান্ধার রাজ্য শ্মশান করে দিয়ে যাবেন এই যোদ্ধা। কাজেই সব দিক মনস্থ করে সুবল মানে গান্ধার রাজ নিজের মেয়েকেই রাজনীতির যুব কাষ্টে বলি দেওয়াই মনস্থ করেন। কাজেই যে মেয়ে অন্ধকারকে জন্মাবতী ভয় পেত বলে তার কক্ষে 1000 প্রদীপ জ্বলত, জোনাকি থাকত, তার কিনা জীবনে চিরসঙ্গী হলো অন্ধকার। আর আশ্চর্যের ব্যাপার, রাজকন্যাও ভাগ্যকে মেনে নিলেন, পরিস্থিতির হাতে নিজেকে সঁপে দিলেন। নিজের প্রিয়জনরা তার জীবনে অন্ধকার নামিয়ে আনলো। এই অভিমান থেকেই কি গান্ধারী নিজের 2 চোখে 7 পর্দা কাপড় বেঁধে নিলেন, যাকে মহাকবি ভবিষ্যৎ স্বামীর প্রতি আনুগত্য আখ্যা দিয়েছেন? তা ছিল আসলে গান্ধারীর নীরব প্রতিবাদ। যদিও এই ঘটনা নিয়ে সত্যি মতভেদ রয়েছে, কারণ হস্তিনাপুর থেকে সুদূর গান্ধার খাইবার পাশের এই দীর্ঘ পথের সীমাহীন গরমে তার চোখের কর্নিয়া লাল হয়ে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গিয়েছিল। এই বক্তব্যকেও নেহাতি তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় না। আর তার উপর গান্ধারীর আনুগত্য দেখে ভীষ্ম পিতামহ এতই খুশি হয়েছিল যে কি বলবার নয়। কারণ এত সুদীর্ঘ পথ পেরিয়ে গান্ধার রাজ্যে এসে সেখানকার রাজকন্যাকে পছন্দ করবার একটাই কারণ ছিল, তা হলো গান্ধারীর উপর ছিল দৈব কৃপা। গান্ধারীর পুষ্টিতে ছিল যে তিনি অসাধারণ বলশালী শতপুত্রের জননী হবেন। মতভেদে কোনো ঋষি রাজকন্যাকে এই বর প্রদান করেন, তাই নিজের বংশ রক্ষার্থেই পিতামহ ভীষ্ম ছুটে গিয়েছিলেন সুদূর গান্ধার রাজ্যে। যথাসময়ে গান্ধারীকে নিয়ে পিতামহ ভীষ্ম ফিরলেন হস্তিনাপুর। মহা সমারোহে বিবাহ সম্পন্ন হলো। স্ত্রীর 2 চোখ বাঁধার সিদ্ধান্তে ধৃতরাষ্ট্র তো বেজায় খুশি। তার উপর এমন সুশ্রী স্ত্রী লাভ, সব মিলিয়ে সুখেই কাটছিল তার জীবন। ভালোই দিন কাটছিল তার, কিন্তু ভালোতেও যে কাটা থাকে, সেরকম গান্ধারীর জীবনেও ঘটেছিল এক ঘটনা। গান্ধারীর কুষ্ঠিতে একটি বিশেষ দোষ ছিল, তা হলো তার 2টি বিবাহের যোগ। প্রথম স্বামীর মৃত্যু অনিবার্য, তবে দ্বিতীয় বিবাহ হলে তা দীর্ঘস্থায়ী হবে, আর কন্যার দ্বিতীয় বিবাহ হবেই, কেননা গান্ধার রাজকন্যার কুষ্ঠিতে অখণ্ড সৌভাগ্যবতী যোগ বর্তমান। গান্ধারীর কুষ্ঠিতে এই দোষ দেখে গান্ধার রাজ্যের কুলপুরোহিতের নির্দেশে বালিকা অবস্থাতেই তার সঙ্গে এক ছাগের বিবাহ দেওয়া সম্পন্ন হয়। বিবাহ সম্পন্ন হওয়ার 7 দিন পরেই সেই ছাগটিকে বলি দেওয়া হয়। এরপর যুবতী গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ হয়। কিন্তু গান্ধারীর প্রথম বিবাহের কথা হস্তিনাপুরে যাতে কোনোভাবেই জানানো না হয়, সেই বিষয়ে গান্ধার রাজ সুবল বিশেষ সতর্কতা অবলম্বন করেন। এমনকি গান্ধার রাজমনীষী কন্যা গান্ধারীকেও সাবধান করে দিয়েছিলেন এই সম্বন্ধে গোপনীয়তা অবলম্বন করা। কিন্তু সত্য তো কখনো চাপা থাকে না, ছাই চাপা আগুনের মতো তা একদিন প্রকাশিত হবেই। আর সেটাই হলো। ধৃতরাষ্ট্রের কানে গিয়ে পৌঁছালো গোপন সূত্রে গান্ধারীর প্রথম বিবাহের সংবাদ।
শোনা যায় গান্ধার রাজ্যের প্রতিবেশী রাজ্যই শত্রুতা করে গান্ধারীর প্রথম বিবাহের সংবাদ গুপ্তচর মারফত ধৃতরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছিলেন। এই কাজের পিছনেও ছিল কূটনৈতিক চাল। এতে একদিক থেকে প্রতিবেশী গান্ধার রাজ্যকে হস্তিনাপুরের চোখে ছোট করাও যাবে, কেননা প্রবল পরাক্রান্ত হস্তিনাপুরের কুটুম্ব হওয়ায় গান্ধার রাজ্যকে আক্রমণ করার আগে যে কোনো রাজ্যই দুবার চিন্তা করত। তাই গান্ধারকে এইভাবে হাতে না মেরে ভাতে মারল। আবার তার পুত্রীর বিবাহিত জীবনে অশান্তির কথা শুনে গান্ধার রাজ মানসিকভাবে প্রবল আঘাত পাবেন। দূত মারফত গান্ধারীর প্রথম বিবাহের কথা জানতে পেরে আপাত শান্তভাবে গুপ্তচরকে বিদায় জানালেও ধৃতরাষ্ট্র ক্ষোভে ফেটে পড়েন দুচক্ষুর আড়ালে। নেহাত দূত অভদ্র, না হলে এই সন্দেশ পৌঁছাবার পর তাকে আর প্রাণ নিয়ে হস্তিনাপুরের সীমানা পেরুতে হতো না। এরপর ধৃতরাষ্ট্র এসে কেঁদে পড়লেন পিতামহ ভীষ্মের কাছে। এ কেমন বিবাহ দাতশ্রী? গান্ধারীর দ্বিতীয় স্বামী আমি। সে না হয় মানলাম, আমার আপত্তি নেই। জন্মান্ধ হওয়ায় কিছু মাসুল তো আমায় গুনতেই হবে। জন্মলগ্ন থেকেই তো ভাগ্য আমার সাথে খেলছে। কিন্তু গান্ধার তো শুধু ধৃতরাষ্ট্রের সাথে ছলনা করেনি, ছলনা করেছে মহামতি ভীষ্মকে, প্রতারণা করেছে প্রবল পরাক্রান্ত হস্তিনাপুরকে। এর প্রতিবিধান আবশ্যক, না হলে ভবিষ্যতে হস্তিনাপুরকে এমনভাবেই সকলে অপমান করতে সাহস পাবে। পিতামহ ভীষ্মের ক্ষত্রিয় রক্তে আগুন ধরে গেল, কিন্তু তাও তিনি ধৃতরাষ্ট্রকে সৎ উপদেশই দিলেন। পিতামহ ভীষ্ম বললেন, অতীতে যা হয়েছে তা হয়ে গেছে, কিন্তু বর্তমানে তুমি আর গান্ধারী স্বামী স্ত্রী, কাজে এইসব নিয়ে আর কথা না বলাই ভালো। বরং তুমি তার কাছে এমনভাবে থাকো যেন সে বুঝতে পারে যে তার প্রথম বিবাহের ব্যাপারে তুমি কিছুই জানো না। কিছু কিছু কথা গোপন থাকাই ভালো, এতে সম্পর্কও ভালো থাকে। আর তাছাড়া বিদেশে অনেক রাজবংশই অনেক উদ্ভট প্রথা মানেন। আমার ধারণা গান্ধারীর পিতৃকুলেও সেই রকমই কোনো উদ্ভট নিয়ম রয়েছে। আর বিবাহ তো হয়েছে এক ছাগলের সঙ্গে, তার আবার মৃত্যুদিন, আবার তার সঙ্গে রাজকন্যার বিধবা হওয়ারই বা কি সম্পর্ক? তুমি আর এসব নিয়ে কষ্ট পেও না। কিন্তু ধৃতরাষ্ট্রের মন পিতামহ ভীষ্মের মতো অত সহজ ছিল না। প্রতিহিংসার বশে গান্ধার রাজ্য থেকে তিনি নিমন্ত্রণ করে আনলেন শ্বশুর সহ শ্যালকদের। হস্তিনাপুরে আসার কিছুদিনের মধ্যেই তাদের কারারুদ্ধ হতে হলো। অভিযোগ, তারা রাজবিদ্রোহে মদদ দিচ্ছে, রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পিতামহ ভীষ্ম তখন যুদ্ধে। গান্ধারী রাতের শয্যায় বারবার স্বামীর কাছে মিনতি জানালেন পিতৃকুলের মুক্তির জন্য। ধৃতরাষ্ট্র অনড়। এরপর ধৃতরাষ্ট্র গান্ধারীর সাথে খারাপভাবে আচরণ করতে থাকলো। প্রথমে গান্ধারী এই খারাপ আচরণের কারণ বুঝতে না পারলেও ভুল ভাঙল যখন ধৃতরাষ্ট্র বলে উঠলেন, ভালো করে বুঝে নাও, এ তোমার ছাগল স্বামী নয়, পুরু রাজপুরুষ ধৃতরাষ্ট্র। বিধবা মেয়েকে বিয়ে করেছি। বিধবা মেয়ের আবার ইচ্ছে অনিচ্ছে কি? সেদিনই গান্ধারী উপলব্ধি করেছিলেন তার স্বামী শুধু চোখে নয়, অন্তরেও অন্ধ। এমন সময় গান্ধারী হলেন গর্ভবতী, আর দুর্যোধন, দুঃশাসন সহ তার সকল সন্তান হলো অত্যন্ত হিংস্র ও নিষ্ঠুর। তাই রজস্বলা কুলবধূকে সর্বসমক্ষে বিবস্ত্র করতে তাদের একটুও দ্বিধা হয়নি। সঙ্গমকালে মাতার প্রতি পিতার নিষ্ঠুরতা সঞ্চারিত হয়েছিল তাদের মধ্যে। সুবলের শেষ আদেশে তার অস্থি দিয়ে শকুনি তৈরি করে সেই সর্বনাশী পাশা রেখে দিয়েছিলেন। সেই পাশা শকুনি উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলেন তিনি। ভালো মানুষের মুখোশ পরে শকুনি ভাগ্নেদের বিপথে পরিচালিত করেন, কারণ মৃত্যুপথযাত্রী পিতার কাছে প্রতিহিংসায় মত্ত শকুনি শপথ নিয়েছিলেন কুরুকুলের ধ্বংস করার জন্য। আর সেই প্রতিজ্ঞা থেকেই বপন হয়েছিল কুরুক্ষেত্রের মহাযুদ্ধের বীজ। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।